সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি ভেরি সাজেস্টিভ মক টেস্ট, সম্পূর্ণ সিলেবাসের উপরে কেমিস্ট্রি পার্টের মক টেস্ট। চলে আসি প্রথম কোশ্চেন। ক্লোরিন পরমাণুর সর্বোচ্চ কতগুলি ইলেকট্রনে n+l = 3 মেনে চলে? তাহলে n+l 3 হবে মানে 3 0 মানে 3s উপঅক্ষ, 2 1 মানে 2p উপঅক্ষ। তাহলে 3s এ 2টো ইলেকট্রন এবং 2pতে 6টা ইলেকট্রন, মোট হবে 8টা ইলেকট্রন। তাহলে 1-এর বি 8। 2-এর কোশ্চেন, বোর কক্ষে উপস্থিত ইলেকট্রনের গতিশক্তি এবং মোট শক্তির অনুপাত কত হবে? তাই গতিশক্তির রাশিমালা হচ্ছে ½ m v², সেখানে আমরা যেটা পাই z²/2r, এবং মোট শক্তির অনুপাত হচ্ছে, মোট শক্তি হচ্ছে -z²/2r। গতিশক্তি হচ্ছে z²/2r আর মোট শক্তি হচ্ছে -z²/2r। তাহলে অনুপাত করলে হবে -1, অর্থাৎ চলে আসবে অপশান এ, 2-এর এ। 3-এর কোশ্চেন, CnOF এর দ্বিতীয় আয়নন বিভবের সঠিক ক্রম। তো দ্বিতীয় আয়নন বিভব মানে কার্বন রয়েছে 2p1 অবস্থায়, একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পর, N রয়েছে 2p2 অবস্থায়, অক্সিজেন রয়েছে 2p3 অবস্থায়, ফ্লোরিন রয়েছে 2p4 অবস্থায়। তাহলে সবচেয়ে বেশি হবে অক্সিজেনের, কারণ অক্সিজেনের 2p3 মানে অর্ধপূর্ণ পি পক্ষ, সুস্থিত ইলেকট্রন বিন্যাস। তাহলে অক্সিজেন, তারপর ফ্লোরিন, তারপর নাইট্রোজেন, তারপর কার্বন। তাহলে হবে ডি অপশান, 3-এর ডি, যেহেতু দ্বিতীয় আয়নন বিভব ছিল। 4-এর কোশ্চেন, নিচের কোন ইলেকট্রন বিন্যাসটি একটি মৌলের সর্বোচ্চ ইলেকট্রন গ্রহণ এনথালপিকে নির্দেশ করে? তাই সর্বোচ্চ ইলেকট্রন গ্রহণ এনথালপি 17 নম্বর শ্রেণীর হবে, কারণ যার হচ্ছে মানে 17 নম্বর শ্রেণীর বাইরে 7টা আছে, একটা ইলেকট্রন গ্রহণ করে সহজে অষ্টক পূর্তি করে নেয়। তাহলে এখানে যদি ইলেকট্রন বিন্যাস দেখি, প্রথমটা 2p2s2p3 5 নম্বর শ্রেণী মৌল, তারপরটা 18 নম্বর শ্রেণী মৌল, নিষ্ক্রিয় মৌল, তারপরটা 1 নম্বর শ্রেণী মৌল, তারপরে ডিটা হচ্ছে 3 2 5 2 7 17 নম্বর শ্রেণী মৌল, অর্থাৎ হবে 8-এর ডি। তাহলে 17 নম্বর শ্রেণীর মৌলের স্পাইরিককে 7টা রয়েছে, তাই একটা ইলেকট্রন গ্রহণ করে 3p6 হয়ে যাবে। তাহলে ওটাই সবচেয়ে ইলেকট্রন গ্রহণ এনথালপি। তাহলে 8-এর ডি। 4-এর ডি। 5-এর কোশ্চেন, আয়নীয় ব্যাসার্ধের সঠিক ক্রম। তাহলে আয়নীয় ব্যাসার্ধ, যত অ্যানায়নের ক্ষেত্রে যত আধান বাড়বে তত ব্যাসার্ধ বড় হবে, কারণ ইলেকট্রন সংখ্যা বেড়ে যাচ্ছে মানে আকর্ষণ বল কমে যাচ্ছে, ফলে ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। তাহলে হবে 5-এর এ অপশান। তাহলে C4- N3- O2- M-। চলে আসছে 6-এর কোশ্চেন, প্রদত্ত কোন যৌগটিতে দ্বিমেরু ভ্রামক বর্তমান? তাহলে দ্বিমেরু ভ্রামক CO2 দ্বিমেরু ভ্রামক নেই, লিনিয়ার যৌগ। NH3 লোন পেয়ার রয়েছে, পিরামিডাল স্ট্রাকচার, এক দ্বিমেরু ভ্রামক অবশ্যই থাকবে। BCl3 ক্ষেত্রেও থাকবে না, আর ট্রান্স2 বিউটেনের ক্ষেত্রেও থাকবে না। তাহলে একমাত্র NH3 ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক থাকবে, 6-এর বি। 7-এর কোশ্চেন, প্রদত্ত কোনটিতে সর্বনিম্ন বন্ধন দৈর্ঘ্য বর্তমান? তা সর্বনিম্ন বন্ধন দৈর্ঘ্য হতে হলে যার বর্ণার বেশি হবে তার বন্ধন দৈর্ঘ্য সর্বনিম্ন হবে। তাহলে O2+-এর বর্ণার হচ্ছে 2.5, O2- 1.5, O2 হচ্ছে 2 আর O2 হচ্ছে 1। মানে অক্সিজেনের ক্ষেত্রে যত মাইনাস হবে তত 0.5 করে বর্ণার কমবে 2 থেকে, আর প্লাস হলে 0.5 করে বাড়বে। তাহলে O2+-এর বর্ণার যেহেতু সবচেয়ে বেশি, তাহলে এখানে বন্ধন দৈর্ঘ্য সর্বনিম্ন। চলে আসি 8-এর কোশ্চেন, নিচের কোন জোড়াটির মধ্যে জোড়াটি সম আকৃতি বিশিষ্ট হবে? তাহলে প্রথমটা যদি দেখি, 7 অক্সিজেন যোগ হয় না, 7 1 8, 8কে 2 দিয়ে 4 মানে sp3 সংকরায়ন এবং একটা লোন পেয়ার রয়েছে। আর XCO3 ক্ষেত্রেও 8কে 2 দিয়ে 4 মানে sp3 সংকরায়ন, এখানেও একটা লোন পেয়ার রয়েছে। তাহলে একই গঠন প্রথমেই পেয়ে যাচ্ছি, তাহলে ওটাই হবে সম আকৃতি বিশিষ্ট। বাকিগুলো দেখলেই নিশ্চয়ই আকৃতি মিলবে না। তাহলে প্রথমটা যদি পেয়ে গেছি, BrO3- এবং XCO3। চলে আসি 9-এর কোশ্চেন, একই উষ্ণতায় কোন গ্যাসটির গড় বর্গবেগের বর্গমূলের মান সর্বোচ্চ? তাহলে গড় বর্গবেগের বর্গমূল আণবিক ভরের সঙ্গে ব্যস্তানুপাতিক, যত আণবিক ভর কম হবে তাতে সর্বোচ্চ মান সর্বোচ্চ হবে। তো SO2 আণবিক ভর 64, CO2 44, অক্সিজেনের 32, নাইট্রোজেনের 14 × 28। তাহলে নাইট্রোজেনেরই গড় বর্গবেগের বর্গমূল সর্বোচ্চ হবে, 9-এর ডি। 10-এর কোশ্চেন, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সম ওজনের CH4 এবং H2 গ্যাসের রয়েছে, তাহলে H2 গ্যাসের আংশিক চাপ কত? তাহলে H2 গ্যাসের আংশিক চাপ বের করতে গেলে H2 গ্যাসের মোল ভগ্নাংশ বের করতে হবে। তাহলে H2 গ্যাসের মোল ভগ্নাংশ আমরা বের করতে হলে মোল সংখ্যা জানতে হবে। তাহলে H2 গ্যাসের মোল সংখ্যা আছে, যেহেতু সমপরিমাণ রয়েছে, x/2, আর CH4 এর মোল সংখ্যা আছে x/16, কারণ CH4 ভর হচ্ছে 16। তাহলে H2 গ্যাসের মোল ভগ্নাংশ হবে x/2 প্লাস x/16, মানে হাইড্রোজেনের মোল সংখ্যা বাই টোটাল মোল সংখ্যা। তাহলে এটা যদি আমরা
করে সরল করি তাহলে আসবে 8-এর 9, আর তার সঙ্গে মোট চাপ গুণ করে দিলে 8-এর 9 মোট চাপ, অর্থাৎ H2 গ্যাসের আংশিকটা হবে 8-এর 9, তাহলে অপশান সি। এবারে চলে আসি 11 কোশ্চেন। প্রদত্ত কোন লুইস অ্যাসিডটি সর্বনিম্ন হবে অ্যাসিড ধর্মী? তাহলে অ্যাসিড সর্বনিম্ন হবে মানে আমরা যদি দেখি তাহলে BI3 হচ্ছে সবচেয়ে বেশি লুইস অ্যাসিড, আর BF3 সবচেয়ে কম লুইস অ্যাসিড। কারণ BF3-র ক্ষেত্রে ফ্লোরিনের আকার ছোট হওয়ার কারণে এবং বোরনের আকার ছোট হওয়ার কারণে ওদের মধ্যে ফ্লোরিন থেকে বোরনের দিকে কিছুটা ইলেকট্রন স্থানান্তরিত হয়, ফলে বোরনে ইলেকট্রন ঘাটতি অনেকটাই কমে যায়, ফলে BF3 হচ্ছে কম লুইস অ্যাসিড। তাহলে 11D। 12 কোশ্চেন। প্রদত্ত কোন ইন্টারহ্যালোজেন যৌগের অস্তিত্ব নেই? তো ইন্টারহ্যালোজেন যৌগের অস্তিত্ব যদি বলা হয়, বলেছিলাম ইন্টারহ্যালোজেন যৌগে প্রান্তীয় মৌলের সংখ্যা 1, 3, 5, 7 হবে এবং কেন্দ্রীয় পরমাণু অন্য প্রান্তীয় মৌলের তুলনায় বড় হবে। তাহলে আমরা যদি দেখি ডি অপশানে প্রান্তীয় মৌলের সংখ্যা 4 রয়েছে, তাহলে ওটাই হবে সঠিক নয়। তাহলে হচ্ছে ডি হচ্ছে ইন্টারহ্যালোজেন যৌগের অস্তিত্ব নেই। তাহলে 12D। 13 কোশ্চেন। FeOH3 সলকে তঞ্জিত করার জন্য কোনটা বেশি কার্যকরী? তাহলে এখানে FeOH3 হচ্ছে ধনাত্মক ক্লোরাইড। তাহলে ধনাত্মক ক্লোরাইডকে তঞ্জনের জন্য সুলজি-হার্ডির নিয়ম অনুযায়ী ঋণাত্মক আধানের প্রয়োজন এবং ঋণাত্মকের যার আধান বেশি তাই সেটা বেশি কার্যকরী হবে। তাহলে আমরা যদি দেখি প্রথমটা Cl-, তারপরে SO4 2-, তারপরে PO4 3-, তারপরে Cl-, অর্থাৎ Na3PO4টাই সঠিক উত্তর হবে। তাহলে 13C। Rn222 কোন সারিতে অবস্থিত? 222 যদি ভর হয় তাকে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে দেখব 2 অবশিষ্ট থেকে যাচ্ছে, অর্থাৎ হবে 4n+2 সারি। তাহলে আণবিক ভরকে তার পারমাণবিক গুরুত্বকে 4 দিয়ে ভাগ করলে দেখতে পাবো 4n+2 সারি হবে। 15 কোশ্চেন। এক মৌল সালফাইড আয়নকে জারিত করতে অ্যাসিড মাধ্যমে জারিত করতে কত মোল KMnO4 প্রয়োজন? তাহলে সালফাইড আয়ন থেকে সালফেট হবে, তাহলে এখানে দুটো ইলেকট্রনের স্থানান্তর, আর KMnO4 অ্যাসিড মাধ্যমে Mn2+ হয়, 5টা ইলেকট্রনের স্থানান্তর। তাহলে ইলেকট্রন সংখ্যা সমান হলে 2 মোল KMnO4 ওর 5 মোল সালফাইডের সঙ্গে যুক্ত হয়। তাহলে 1 মোল KMnO4 মানে 5/2 মোল হবে। তাহলে 2 মোল KMnO4 মানে 5 মোল সালফাইড আয়ন, তাহলে 1 মোল KMnO4 হলে 5/2, তাহলে হচ্ছে 15B অপশান। 16 কোশ্চেন। ABC 3টার প্রমাণ বীজাণুবিভবের মান দেওয়া আছে। তাহলে যে বীজাণুবিভবগুলো মান দেওয়া আছে সেখানে জানতে হবে যার মান সর্বনিম্ন সেটাই হচ্ছে সবচেয়ে বিজারক, আর যার মান বেশি সে জারক। তাহলে প্রথমটা মাইনাসে রয়েছে, মাইনাসটা একটু খেয়াল করবে, মাইনাসটা উপরে থেকে গেছে, -0.76, তাহলে ওটার মান সবচেয়ে কম, মানে ওটার বীজাণু ক্ষমতা সবচেয়ে বেশি। আর তারপরে 0.34, ওটা বীজাণু ক্ষমতা একটু বেশি, তারপরে মানে বীজাণু ক্ষমতা কম, আর 0.80টা তার বীজাণু ক্ষমতা আরও কম। তাহলে সবচেয়ে বেশি বিজারক হবে এ, তারপরে কম হচ্ছে সি, তারপরে হচ্ছে বি। তাহলে সঠিক উত্তর হবে সি অপশান, ACB। 16C। 17 কোশ্চেন। একটি নির্দিষ্ট উষ্ণতায় LiCl, NaCl এবং KCl এর জলীয় দ্রবণের অসীম লঘুতার মোলার পরিবাহিতা কম। তাহলে আমরা জানি যে যার আকার ছোট হবে তার পরিবাহিতা বেশি হবে, মোলার পরিবাহিতা বেশি হবে, কারণ আকার ছোট মোলার পরিবাহিতা নির্ভর করে আয়নগুলির গতিবেগের উপর। আকার ছোট হলে আয়নগুলির গতিবেগ বেশি হবে, ফলে মোলার পরিবাহিতা বেশি হবে। তাহলে এখানে যদি দেখি তাহলে LiCl এর সবচেয়ে পরিবাহিতা বেশি হবে, তারপরে NaCl, তারপরে KCl, অর্থাৎ হবে সঠিক উত্তর হবে বি অপশান। চলে আসছি 18 কোশ্চেন। 0.1 মোলার Na2SO4 এবং 0.1 মোলার KCl এবং 0.1 গ্লুকোজ এবং ইউরিয়ার জলীয় দ্রবণে কোনটি স্ফুটনাঙ্ক বেশি? তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন একটি সংখ্যা ধর্ম, তার যার কণার সংখ্যা বেশি হবে তার স্ফুটনাঙ্কের উন্নয়ন বেশি হবে। তাহলে আমরা যদি দেখি Na2SO4 এর 3টা আয়ন পাওয়া যায়, KCl এর 2টো আয়ন পাওয়া যায়, আর বাকি 2টো আয়নিত হয় না। তাহলে আয়ন সংখ্যা সবচেয়ে বেশি Na2SO4 এর, তাহলে Na2SO4 এর স্ফুটনাঙ্কের উন্নয়ন বেশি, আর স্ফুটনাঙ্কের উন্নয়ন বেশি মানে স্ফুটনাঙ্কও বেশি হবে। তাহলে 18A। 19 কোশ্চেন। S+3O2 থেকে SO2 2x ক্যালোরি তাপ উৎপন্ন হয়, SO2 + ½ O2 থেকে SO3 এখানেও y ক্যালোরি তাপ উৎপন্ন হয়। তাহলে SO2 গঠন তাপ কত হবে? এই গঠন তাপের বিক্রিয়া করতে গেলে যোগ বা বিয়োগ করতে হবে। তাহলে আমরা যদি দেখি SO2 যে গঠন তাপ S+O2 থেকে SO2 হবে। তাহলে প্রথম দুটো বিক্রিয়া থেকে যদি আমরা এই 3 নম্বর বিক্রিয়া মানে যেটা বলছি S+O2 থেকে SO2 বানাতে চাই, তাহলে জাস্ট 1 নম্বর বিক্রিয়া থেকে 2 নম্বর বিক্রিয়া যদি বাদ দিয়ে দিই, দেখো কাটাকাটি হয়ে যাবে ও অক্সিজেন কেটে যাবে, 3/2 থেকে ½ O2 কেটে গেলে 1 O2 থাকবে, আর SO3 কেটে যাবে, তাহলে S+O2 থেকে SO3 হবে। তাহলে এটাই চেয়েছিল, তাহলে উত্তরটা কত হবে? বিয়োগ জাস্ট যেহেতু হয়েছে তাহলে 2x - y হবে।
তাহলে 19-এর হবে এ অপশান। 20-এর কোশ্চেন, নিচের কোন রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে ডেল S হ্রাস পায়? তাহলে ডেল S বলেছিলাম যত গ্যাসীয় মোল সংখ্যা হবে বেশি হবে তত তার মানে এন্ট্রপির পরিবর্তন বৃদ্ধি পাবে। এবারে যে বিক্রিয়ায় দেখব ডান দিকের গ্যাসীয় মোল সংখ্যা কম থাকবে তার ক্ষেত্রেই ডেল S নেগেটিভ হবে। কেন? যত গ্যাসীয় মোল সংখ্যা বেশি হবে তত এন্ট্রপি বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমরা যদি বিক্রিয়া দেখি, প্রথমটার ক্ষেত্রে হবে না, দ্বিতীয়টার ক্ষেত্রে বাম দিকের তুলনায় ডান দিকের গ্যাসীয় মোল সংখ্যা বেশি, ফলে ডেল S পজিটিভ হবে। তারপরটাতে তোমার এখানেও গ্যাসের সংখ্যা ডান দিকে বেশি, তাহলে ডেল S পজিটিভ হবে। কিন্তু ডি অপশানে বাম দিকে গ্যাসীয় মোল সংখ্যা বেশি, ডান দিকে কোনো গ্যাসীয় মোল সংখ্যা নেই, তাহলে এখানে ডেল S নেগেটিভ হবে। তাহলে 20D। 21-এর কোশ্চেন, একটা বিক্রিয়া A+B থেকে P দেওয়া আছে, বলেছে বির গাঢ়ত্ব দ্বিগুণ করলে প্রারম্ভিক হার বিক্রিয়ার হার প্রারম্ভিক হারে 1/4 গুণ হয়। তাহলে আমরা যদি প্রথম বিক্রিয়া ধরে নিই যে R সমান K ইন্টু A⁴ X আর B⁴ Y, মানে A এর সাপেক্ষে ক্রম X আর B এর সাপেক্ষে ক্রম Y। এবারে যখন বলেছে বির গাঢ়ত্ব দ্বিগুণ, মানে 2B যখন করা হবে বিক্রিয়ার হার 1/4 গুণ হবে, তাহলে হবে R/4 সমান হবে K ইন্টু A⁴ X আর 2B⁴Y। তাহলে এখানে B ছিল 2B করে দেওয়া হলো। তাহলে এবারে যদি 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করে দেয়, যেটা আসবে 4 সমান হবে 1/2Y, বা 2Y সমান হবে 1/2²। তাহলে Y সমান হবে -2। সরল করলে আমরা পেয়ে যাব Y সাপেক্ষে B সাপেক্ষে ক্রম হবে বা -2। তাহলে 21-এর C। চলে এসে 22-এর কোশ্চেন, CF2 দাব্যতা S মোল পার লিটার হলে এর দাব্যতা গুণফল কত হবে? তাহলে CF2কে ভাঙলে আমরা পাবো Ca2+ + 2M-। তাহলে এখানে CF2 দাব্যতা যদি S হয় তাহলে Ca2+ এর দাব্যতা S হবে, আর F2M- এর দাব্যতা হবে 2S। তাহলে এবারে যদি দাব্যতা গুণফলের সমীকরণে বসাই, দাব্যতা গুণফল সমান আয়ন দুটি মোলার গাঢ়ত্বের গুণফল, তাহলে Ca2+ ইন্টু M-² তাহলে Ca2+ এর জায়গায় S বসাবো আর M- এর জায়গায় 2S বসাবো, তার আবার স্কোয়ার হবে, তাহলে 4S² ইন্টু S মানে 4S³ হবে। তাহলে অপশান সি, 22-এর সি। 23-এর কোশ্চেন, নিচের কোন যৌগটি হ্যালোফর্ম বিক্রিয়া ছাড়া দেয় না? তাহলে হ্যালোফর্ম বিক্রিয়া হতে গেলে বলেছিলাম যে যৌগে কিটোমিথাইল গ্রুপ থাকবে এবং অ্যালকোহলগুলির ক্ষেত্রে জারণ করে যদি কিটোমিথাইল গ্রুপ পাওয়া যায় তাহলে হ্যালোফর্ম বিক্রিয়া ছাড়া দেবে। তাহলে আমরা যদি দেখি, প্রথমটা কিটোমিথাইল গ্রুপ রয়েছে, দ্বিতীয়টা জারণ করলে কিটোমিথাইল গ্রুপ পাওয়া যাবে, তৃতীয়টাও জারণ করলে CH3CO হবে, তা এখানেও কিটোমিথাইল গ্রুপ পাওয়া যাবে। ডি অপশানে কিন্তু কিটোমিথাইল গ্রুপ পাওয়া যাবে না। তাহলে এটাই হবে হ্যালোফর্ম বিক্রিয়া ছাড়া দেয় না। তাহলে 23-এর ডি। চলে 24-এর কোশ্চেন, অ্যানিসোল দেওয়া আছে, এটা তৈরি করতে গেলে কী করা হয়? এটা তৈরি করা হয় উইলিয়ামসন সংশ্লেষ প্রক্রিয়ার দ্বারা। তাই উইলিয়ামসন বিক্রিয়া করতে গেলে অ্যালকিল হ্যালাইডটা অবশ্যই প্রাইমারি হতে হয়, তাহলে CH3I হবে অ্যালকিল হ্যালাইড, তাহলে অবশ্যই বেঞ্জিনের মাথায় OK হবে। তাহলে অপশান সি, বেঞ্জিনের মাথায় OK, CH3Cl, তাহলে ওই O- CH3তে আক্রমণ করে সেলকে বের করে দিয়ে অ্যানিসোল তৈরি করবে। তাহলে 24-এর সি। 25-এর কোশ্চেন, নিচের কোনটি ক্যানিজারো বিক্রিয়া ছাড়া দেবে? তাহলে ক্যানিজারো বিক্রিয়া বলা হয়েছে যে অ্যালডিহাইড বা কিটোনের আলফা হাইড্রোজেন থাকবে না তারাই ক্যানিজারো বিক্রিয়া দেবে। তাহলে আলফা হাইড্রোজেন যদি নেই দেখতে পাই, সি অপশানে নেই, কারণ CH3CCH, তার আলফা কার্বনে কোনো এইজ নেই, তাহলে ওটাই ক্যানিজারো বিক্রিয়া ছাড়া দেবে। 25-এর সি। 26-এর কোশ্চেন, CH3COCH3 থেকে CH2CH2CH3 পরিবর্তনে কোনটি বিকারক, সঠিক বিকারক? তাহলে আমরা CO থেকে CH2 হয়েছি, দেখতে পাচ্ছি যে CO থেকে CH2, অবশ্যই শক্তিশালী বিজারকের প্রয়োজন। এখানে যে শক্তিশালী বিজারকটা হচ্ছে একমাত্রই জিঙ্ক Hg গাঢ় HCl, যাকে ক্লিমেনসন বিজারক বলা হয়, অর্থাৎ 26-এর এ। চলে এসে 27-এর কোশ্চেন, প্রদত্ত বিক্রিয়াটিতে Br(X) থেকে Br2H2 তারপর NaNO2HCl 0 থেকে 5 ডিগ্রি উষ্ণতা, সেখান থেকে H3PO2 হিট দিলে 1,3,5 ট্রাইব্রোমোবেনজিন। তাহলে ট্রাইব্রোমোবেনজিন হয়েছে মানে তার আগের স্টেপে নিশ্চয়ই N2Cl ছিল, মানে 3টা ব্রোমিন ছাড়াও মাথায় ছিল N2+Cl-, আর তার আগের বিক্রিয়ায় ডাইজেনেশন যেহেতু বিকারক দেওয়া আছে, নিশ্চয়ই আগেরটাতে ওয়াইটে NH2 ছিল আর এবং 3টা ব্রোমিন ছিল, তাহলে এক্সটা অবশ্যই অ্যানিলিন। তাহলে এক্সে অ্যানিলিন ছিল, Br2 জল দিলে 3টা ব্রোমিন ঢুকে যাবে, অ্যানিলিন থাকবে, এবং NaNO2 দিলে সেটা N2+Cl আসবে NH2টা, আর 3টা ব্রোমিন থাকবে, আর H3PO2 হিট দিলে N2Cl বেরিয়ে চলে যাবে, তাহলে 3টা ব্রোমিনই থেকে যাবে, তাহলে এক্স অবশ্যই হবে অ্যানিলিন। এবার 28-এর কোশ্চেন, নিচের কোন যৌগটি SN2 বিক্রিয়া ছাড়া দেয়? তাহলে SN2 বিক্রিয়া ঘটতে গেলে যেটা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড সেখানে SN2 বিক্রিয়া হয়, কারণ SN2 কৌশল মানে নিউক্লিওফাইল লিভিং গ্রুপ যেদিকে থাকে তার বিপরীত দিকে যুক্ত হয়। তাহলে আমরা প্রথমটা হবে না, দ্বিতীয়টা প্রাইমারি ওটাই হবে, তৃতীয়টা টার্সিয়ারি ওটা হবে না,
ডিটা প্রাইমারি হলেও কিন্তু বেঞ্জিন বলয় থাকার কারণে ওর ক্যাটায়নটা সুস্থিত, ফলে SN1 কৌশলে হয়। তাহলে একমাত্র SN2 বিক্রিয়া ঘটবে বি অপশান CH3CH2Br। 29 কোশ্চেন, একটা ড্রাইব্রোমাইড দেওয়া আছে, তাহলে এখানে ট্রিপল বন্ড তৈরি হবে। তাহলে ট্রিপল বন্ড তৈরি করতে গেলে নিশ্চয়ই HBr বেরোবে দুবার। তাহলে HBr বের করতে গেলে আমরা সবাই জানি অ্যালকোহলীয় KOH, অ্যালকোহলীয় KOH দিলে HBr বেরিয়ে চলে যায়, অপনয়ন বিক্রিয়া হয়। তাহলে দুবার বেরিয়ে গেলে ট্রিপল বন্ড তৈরি হবে। তাহলে 29 A। 30 কোশ্চেন, একটি অ্যালকিনে ওজোন লিসের ফলে এক অণু অ্যাসিটালডিহাইড এবং এক অণু ফর্মালডিহাইড উৎপন্ন হয়, তবে অ্যালকিনটি কী? তাহলে ওজোন লিসিস বিক্রিয়া বলেছিলাম যে ডবল বন্ডটা ভেঙে দুদিকে দুটো ও হয়ে যায়। তাহলে আমাকে যদি অ্যালকিনটা জানতে চাইছে, তাহলে দুটো ওকে যদি আমরা বাদ দিয়ে দিই, থাকবে কি অ্যাসিটালডিহাইডে CH3CH আর ফর্মালডিহাইডে CH2, মাঝখানে তাহলে ডবল বন্ড থাকবে, তাহলে হবে CH3CH ডবল বন্ড CH2, মানে এটা হবে প্রোপিন। তাহলে 30 উত্তর হবে প্রোপিন। আবার বলছি, ওজোন লিসিস বিক্রিয়ায় যখন ওজোন লিসিস বিক্রিয়া ঘটে তখন ডবল বন্ডটা ভেঙে দুদিকে দুটো অক্সিজেন যুক্ত হয়ে যায়। তাহলে এখানে যদি অ্যালকিনটা জানতে চাইছে, তাহলে দুটো অক্সিজেনকে বাদ দিয়ে দিলে মাঝখানে ডবল বন্ড করে দিলে যেটাই থাকবে CH3CH ডবল বন্ড CH2, অর্থাৎ উত্তর হবে প্রোপিন। এখানেই আমাদের ভেরি ভেরি সাজেস্টিভ গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করে দেওয়া হলো। এগুলোর মধ্যেই অনেক কোশ্চেন পরীক্ষায় কমন থাকবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং বলে রাখি এই পিডিএফের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, দরকার হলে দেখে নেবে।